ওকে, সবাই খাতার উপরে লিখে নেই অ্যারোমেটিক যৌগ। আমি জানি এখন থেকে বইয়ের সিরিয়াল আর আমার সিরিয়ালটা হয়তো মিলবে না। বইয়ের শুরুতেই অ্যালকেন দিয়ে শুরু করছে, না আমি শুরুতে অ্যালকেন দিয়ে শুরু করব না, আমি অ্যারোমেটিক দিয়ে শুরু করব। এবং অ্যারোমেটিক দিয়ে যে শুরু করব তার কারণ আছে, মানে এটা তো আর আন্দাজে শুরু করছি না, ভেবে চিন্তে জেনে বুঝেই শুরু করছি। অ্যারোমেটিক দিয়ে শুরু করলে পরবর্তীতে কিছু জিনিস ইজি হয়ে যায়। সো অ্যারোমেটিক যৌগের ডেফিনেশনটা না একটু উইয়ার্ড। মানে যদি বলা হয় অ্যারোমেটিক যৌগ কাকে বলে, অ্যারোমেটিক যৌগের ডেফিনেশন হচ্ছে এরকম, যেটা লিখে দিয়েছে এটাই সাইন্টিফিক ডেফিনেশন, যে বেনজিন এবং বেনজিনের মতো ধর্ম বিশিষ্ট যৌগ। বেনজিন ও এর মতো। সো বেনজিন ও এর মতো ধর্ম বিশিষ্ট যে মৌলগুলো আছে, মৌল তো না, যৌগ। তাহলে যদি সেই যৌগটা ডিরেক্টলি বেনজিন হয় তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। আর যদি সেই যৌগটা ডিরেক্টলি বেনজিন নাও হয়, কিন্তু তার ধর্ম যদি মোরলেস বেনজিনের মতো হয়, তাহলে সেটাকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। যেমন বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ আমরা জানি। তারপরে ধরো হচ্ছে, যদি আমি এটা নেই, ন্যাফথলিন অ্যারোমেটিক যৌগ, অ্যানথ্রাসিন অ্যারোমেটিক যৌগ, তারপরে হচ্ছে ফেনল অ্যারোমেটিক যৌগ, টুলিন অ্যারোমেটিক যৌগ, জাইলিন অ্যারোমেটিক যৌগ, আমরা অনেক দেখব। আস্তে আস্তে তো অনেক কিছু দেখা হবে। সো কয়েকটা উদাহরণ দেই। যেমন ধরো হচ্ছে এই হচ্ছে বেনজিন। বেনজিন তো অবভিয়াসলি একটা অ্যারোমেটিক যৌগ, তাই না? তারপরে হচ্ছে বেনজিনের সাথে একটা মিথাইলমূলক যুক্ত হলে সেটাকে আমরা বলি টলুইন। এটার ধর্ম বেনজিনের কাছাকাছি। বেনজিনের সাথে যদি আমি এখানে একটা OH লাগাই দিই, তাহলে সেটা হয়ে যায় ফেনল। সো এগুলো হচ্ছে মোটামুটি অ্যারোমেটিক যৌগ। তাহলে বেনজিন একটা অ্যারোমেটিক, এটা হচ্ছে টলুইন, TOLUEN, টলুইন। আর এটা হচ্ছে ফেনল। সো যেহেতু অ্যারোমেটিক যৌগের একেবারে কি বলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এক্সাম্পল হচ্ছে বেনজিন, আমরা বেনজিন নিয়ে কিছু কথা বলবো। তো সবাই খাতার উপরে টাইটেল লিখে নাও, বেনজিন। বেনজিন একটু হাইপোথেটিক্যাল পড়াশোনা করে আসি, চলো। সো বেনজিনের স্ট্রাকচারটা কি, এটা নিয়ে সায়েন্টিস্টদের মধ্যে অনেকদিন ধরে খুব মানে দ্বিধাদ্বন্দ্ব চলছিল, যে বেনজিন দেখতে কেমন, বেনজিনের চেহারা কেমন, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল। সো বেনজিনের চেহারা, প্রথমে যে একেবারে কমপ্লিট চেহারা যে প্রস্তাব করে তার নাম হচ্ছে অগাস্ট কেকুল। সো অগাস্ট কেকুল বেনজিনের যে স্ট্রাকচারটা হচ্ছে আহ, সে প্রপোজ করে, সেই বেনজিনের স্ট্রাকচার হচ্ছে এরকম, যে কেকুলস বলে বেনজিন হচ্ছে 6 কার্বনের একটা যৌগ। সো বেনজিন ইজ এ কম্পাউন্ড অফ 6 কার্বন, যেখানে একটার পর একটা কি থাকবে, ডাবল বন্ড থাকবে, মানে এই যে এটা একটা, এটা একটা, এটা একটা। এবং যেহেতু কেকুলস এটা হচ্ছে প্রস্তাব করছিলেন, এজন্য এই ফর্মুলাকে বলা হয় কেকুলস ফর্মুলা, বুঝছো? কেকুলস ফর্মুলা। তাহলে ভাই কেকুলস ফর্মুলা কি ছিল? কেকুলস বলছিলেন বেনজিন 6 কার্বনের একটা যৌগ, যেখানে একটা কার্বন পর পর, মানে দ্বিবন্ধন আছে আবার নাই, আবার দ্বিবন্ধন আছে আবার নাই। এখন এই কেকুলস ফর্মুলা নিয়ে অনেক সায়েন্টিস্টদের অনেক রকমের সমস্যা ছিল। অনেকে এটাকে বেনজিন বলতে রাজি না, এটাকে বেনজিন মেনে নিতে রাজি না। সো কেকুলস ফর্মুলা আসলে ভুল। ইভেন আমিও জানি যে এই কেকুলসের যে ফর্মুলাটা লিখছে এই ফর্মুলাটা আসলে ঠিক না, বুঝছো? সো এটা একটা ভুল ফর্মুলা। মানে এবার আমি জানি অনেকের কোমলমতি মনে আঘাত লাগছে। কি বলেন ভাইয়া, সারা জীবন ধরে এই ফর্মুলা শিখে আসলাম, এখন বলতেছেন ভুল। সো বেনজিনের ফর্মুলা যে ভুল, আমি তোমাকে কয়েকটা প্রমাণ দিব, এবং আমি তোমাকে প্রমাণ দেওয়ার পরে তুমিও স্বীকার করে নিবা যে বেনজিনের এই ফর্মুলাটা ঠিক না। এই কারো কি মনে হচ্ছে যে এটা ভুল? আমি জানি তুমি 9-10 পর্যন্ত যা শিখে আসছো, বা এতদিন পর্যন্ত টুকটাক অর্গানিক যা পড়ে আসছো, অনেকের কাছে মনে হতেই পারে না ভাইয়া সারা জীবন ধরে এটা শিখে আসছি, এটা কেমনে ভুল হয়? না, এটা ভুল। কেন ভুল, চলো প্রথম প্রমাণ দেই। তোমরা 9-10 হোক বা 11-12 হোক, এটা তো বোধহয় জানো যে হচ্ছে প্রথম প্রমাণ, মানে এটা যে ভুল, আমি কয়েকটা প্রমাণ তোমাকে দিচ্ছি। নাম্বার ওয়ান, আমরা তো এটা জানি যে কার্বন কার্বন ডাবল বন্ডের দূরত্ব আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের দূরত্ব সমান না, তাই না? সম্ভবত এই দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার এইটা, আর এই দূরত্ব হচ্ছে 0.154 ন্যানোমিটার, তাই না? আমি বোধহয় ঠিকই লিখছি। এখন বেনজিন যদি এটা হইতো, কেকুলস যেটা বেনজিনকে প্রস্তাব করছে, যদি বেনজিন সেটা হইতো, তাহলে বেনজিনের 6টা হাত কি সমান হইতো? বেনজিন কি এত হ্যান্ডসাম হইতো?
বেনজিন এত হ্যান্ডসাম হইতো না। বেনজিনের কি হইতো, একটা হাত বড় একটা হাত ছোট। মানে ব্যাপারটা কিরকম, এই যে যেখানে সিঙ্গেল বন্ড সেটা বড় হইতো, যেখানে ডাবল বন্ড সেটা ছোট হইতো। তাহলে বেনজিন দেখতে অনেকটা কেমন হইতো, ধরো দেখি আমার কাছে এই টুলসটা দিয়ে আমি আঁকতে পারি কিনা। সো বেনজিনের এই যে একটা হাত হচ্ছে ছোট, আবার একটা হাত হচ্ছে, ও হ্যাঁ সে তো নেয়। সো বেনজিনের একটা হাত ছোট, আবার একটা হাত বড়, আবার একটা হাত ছোট, আবার একটা হাত বড়, আবার একটা হাত ছোট, আবার একটা হাত বড়। ঘোড়ার ডিমও হয়নি, আমি এমনিতে নর্মালি হাত দিয়ে আঁকি। সো হচ্ছে এরকম হয়তো। এইখানে একটা, দুইটা, দেখো বেনজিন দেখতে অনেকটা এরকম হয়তো, যে একটা হাত ছোট একটা হাত বড়, এবং যেখানে ডাবল বন্ড সেখানে ছোট, যেখানে সিঙ্গেল বন্ড সেটা বড়। এই কিন্তু আসলে কি বেনজিন এরকম, নাকি তুমি তোমার নলেজ কি বলে, তোমার বিবেক বুদ্ধি কি বলে? বেনজিন কি এরকম নাকি আগলি, নাকি বেনজিন অনেক হ্যান্ডসাম? বেনজিন কিন্তু অনেক হ্যান্ডসাম, বেনজিনের 6টা হাত সমান। তাহলে প্রথম প্রমাণ পাইলাম যে কেকুলস ফর্মুলা ঠিক না। কারণ যদি কেকুলস ফর্মুলা ঠিক হইতো, তাহলে বেনজিন অবশ্যই 6টা হাত সমান হইতো না। বেনজিনের একটা হাত সমান বড় ছোট হইতো, বাট আমি তো জানি বাস্তবে বেনজিনের 6টা হাত সমান। তাহলে প্রথম একটা এভিডেন্স পাইলাম, যে এভিডেন্সে আমরা প্রমাণ করতে পারলাম বেনজিন এইটা না। ওকে, এখন আসি আরেকটা প্রমাণ তোমাকে দেখাই। 2 নম্বর প্রমাণ একটা তো দিলাম, এখন ধরো তুমি তাও বলতে পারো যে ঠিক আছে, একটা প্রমাণ দিলেন মানলাম না, আমাকে আরো প্রমাণ দেখাইতে হবে। সো চলো আমরা আরো প্রমাণ দেখি, যে প্রমাণে হচ্ছে দেখবো যে বেনজিন ওরকম না। সো 2 নম্বর প্রমাণ হচ্ছে, ধরো আমি যদি তোমাকে দুইটা যৌগ লিখি, এই একটা যৌগ এবং এখানে হচ্ছে সুন্দর করে লিখি, এই একটা যৌগ আর এখানে আরেকটা যৌগ, এখানে হচ্ছে বন্ধন আছে, এখানে বন্ধন আছে, এখানে বন্ধন আছে, এবং ধরো এখানে হচ্ছে ক্লোরিন নিলাম, এখানে হচ্ছে ক্লোরিন, আর এখানে হচ্ছে ক্লোরিন, এখানে হচ্ছে ক্লোরিন। একটু ভালো মতো তাকাও, মানে এই দুইটা যৌগের মধ্যে একটু অন্তর্দৃষ্টি দিয়ে তাকাও। তাকালে দেখো তো ভাই তুমি কি দেখতে পাও। যদি কেকুলস ফর্মুলা ঠিক হইতো, মানে যদি এটার এটা বেনজিন হইতো, তাহলে এই দুইটা কি সেম যৌগ হবে না সমানও হবে? এই দুইটা জীবনেও সেম যৌগ হবে না, এই দুইটা কিন্তু সমান হবে। কেন সেম যৌগ হবে না? কারণ এখানে দুইটা ক্লোরিনের মধ্যে দ্বিবন্ধন আছে, আর এখানে দুইটা ক্লোরিনের মধ্যে দ্বিবন্ধন নাই। তাহলে কেকুলস ফর্মুলা যদি সঠিক হইতো, তাহলে এই দুইটা সেম যৌগ কোনোদিন হইতো না। এই দুইটা সমানও হইতো, দুইটা আলাদা যৌগ হইতো, যেটাকে আমরা সমানও বলি। কিন্তু নেচারে এই দুইটা যৌগ আসলে সমানও না। এরকম যৌগ, মানে তুমি যদি হচ্ছে 1,2 ডাইক্লোরোবেনজিন নাও, সো 1,2 ডাইক্লোরোবেনজিন নেচারে একটাই পাওয়া যায়। সো কেকুলস ফর্মুলা ঠিক হইলে এরা পরস্পরের সমানও হবে, কিন্তু নর্মালি এরা কাউ সমানও না, তার মানে কেকুলস ফর্মুলা ঠিক না। তো আমি এখানে কারণটা যদি বলি, সেটা হচ্ছে এরকম। ধরো এটা হচ্ছে আমার এ যৌগ, এটা হচ্ছে আমার বি যৌগ। সো কেকুলস ফর্মুলা অনুযায়ী, কেকুলস ফর্মুলা অনুযায়ী কেকুলস ফর্মুলা অনুযায়ী এ এবং বি কি হওয়া উচিত, সমানও হওয়া উচিত, তাই না? সো আমি এটা বলতেই পারি যে হচ্ছে কেকুলস ফর্মুলা অনুযায়ী এ এবং বি একজন আরেকজনের কি হবে, সমানও হবে। ওকে, ভালো কথা। কিন্তু বাস্তবে এরা কি যৌগ? বাস্তবে এরা একই যৌগ, বাস্তবে এরা সেম যৌগ, মানে একই যৌগকে শুধু আমি দুই ভাবে দেখাইছি। আর এর নামকরণের ক্ষেত্রে 1,2 হিসাবেই হবে। এখানে ওই যে সাইক্লো অ্যালকিনের নামকরণের নিয়ম এখানে খাটবে না, কারণ এটা বেনজিন। সো এর নামকরণ কি হবে সেটা পরে দেখব। আপাতত এইটুকু বুঝি যে যদি কেকুলস ফর্মুলাকে আমি সঠিক ধরি, তাহলে এই দুটো যৌগ একজন আরেকজনের সমান হওয়ার কথা, বা দুইটা আলাদা যৌগের নেচারে অস্তিত্ব থাকার কথা। কিন্তু নেচারে এই দুইটা আলাদা যৌগের অস্তিত্ব নাই, মানে এই দুইটা সেম যৌগ হিসাবেই পাওয়া যায়। তাহলে প্রথম প্রমাণ পাইলাম, যদি বেনজিন কেকুলস ফর্মুলা হইতো, বেনজিনের 6টা হাত সমান হইতো না। দ্বিতীয় প্রমাণ, যদি বেনজিন হচ্ছে কেকুলস ফর্মুলা যেটা বলছে সেটা যদি হইতো, তাহলে এই দুটা পরস্পরের সমানও হইতো, বাট এরা পরস্পরের সমানও না, এরা একই যৌগ। সো দুইটা প্রমাণ তোমাকে আমি দেখাই দিলাম। এখনো যদি কেউ মানতে নারাজ যে ভাইয়া না আমি এখনো মানি না,
চলো তোমাকে সব থেকে স্ট্রং স্টেটমেন্টটা বলি যে কেকুলস ফর্মুলা বেনজিন না, মানে সব থেকে স্ট্রং স্টেটমেন্ট যেটা 3 নাম্বার প্রমাণ, এবং এই 3 নাম্বার প্রমাণ দিয়ে বইটা প্রশ্ন আসছিল একবার। 3 নাম্বার প্রমাণ হচ্ছে তুমি যদি সাইক্লোহেক্সিনকে, যে এই হচ্ছে সাইক্লোহেক্সিন, হাইড্রোজিনেশন করবা, এবং আমরা জানি যে এই মনে আছে এটা কি শক্তিশালী বিজারক না, অর্গানিক বেসিকের মধ্যে অনেক বড়াইছি শক্তিশালী বিজারক, তাহলে ও কি করবে পাই বন্ধনে কি ভেঙে ফেলবে। সো সাইক্লোহেক্সিন থেকে এখানে সাইক্লোহেক্সেন তৈরি হয়, এবং এখানে কতটুকু শক্তি বের হয় জানো, এখানে শক্তি বের হয় হচ্ছে 120 কিলোজুল অ্যাপ্রক্সিমেটলি। সো ওই বন্ধনের মধ্যে 120 কিলোজুল শক্তি ছিল। তাহলে আমি সাইক্লোহেক্সিন থেকে হাইড্রোজিনেশন করে সাইক্লোহেক্সেন যদি বানাই, সেই বিক্রিয়ায় 120 কিলোজুল শক্তি হচ্ছে নির্গত হয়। ওকে, এইটা নিয়ে সায়েন্টিস্টদের কোনো আপত্তি নেই, কারো কোনো সমস্যাই নাই এখানে। কিন্তু সমস্যা যেখানে ছিল, দাঁড়াও আমি একটু দেখি সাউন্ড ঠিক আছে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। সমস্যাটা যেখানে ছিল সেটা হচ্ছে, না এরপরেরটাও সমস্যা ছিল না, তুমি যদি সাইক্লোহেক্সিন না নিয়ে সাইক্লোহেক্স ডাইন নাও, মানে এখানে দ্বিবন্ধন আছে এখানে দ্বিবন্ধন আছে, এবং এখানে তারা হাইড্রোজিনেশন করলো 2H2, আর এখানে ওই একই জিনিস নিকেল নিল আর হিট নিল, পার্টিকুলারলি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো যেহেতু এটা শক্তিশালী বিজারক, আমি শিখাইছিলাম শক্তিশালী বিজারক সমস্ত পাইবনকে ভেঙে দিবে, তার মানে এখানেও তুমি সাইক্লোহেক্সেন পাবা। আচ্ছা কাচ্চা বাচ্চারা, তোমাদের কমন সেন্স কি বলে যে এইখানে কতটুকু শক্তি বের হওয়া উচিত? ওখানে একটা পাই বন্ডের জন্য যদি বেশি বের হয় 120, তাহলে দুইটা পাই বন্ডের জন্য কি হবে 240 হবে, এবং প্র্যাকটিক্যালি দেখা যায় 232 কিলোজুল মান বের হইলো। সো আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, মানে আমরা মেনে নিলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা আমাকে যেটা হওয়ার কথা 120 থেকে 240, ওটা 240 এর আশেপাশে একটা মান আসছে। এরপরে তুমি যদি বেনজিন নাও, সো আমি এখানে লিখে দিচ্ছি না বেনজিন কোনটা, জাস্ট বেনজিন নিয়ে যদি করো, যদি কেকুলস ফর্মুলা বেনজিন হয়, মানে এটা যদি বেনজিন হয়, তাহলে দেখো ধারা মানবে না। সো বেনজিনকে তুমি যদি হাইড্রোজিনেশন করো এই সেম ভাবে, ওই সেম জিনিস নিকেল এবং হিট নিয়ে, দেখা গেল এইখানেও সাইক্লোহেক্সেন ঠিকই তৈরি হয়। তাহলে আমি বেনজিনকেও হাইড্রোজিনেশন করব, এবং হচ্ছে আমি সেম প্রসেসে হাইড্রোজিনেশন করব। তাহলে নিয়ম অনুযায়ী এখানে কতটুকু শক্তি বের হওয়ার কথা 360, কিন্তু এইখানে বের হয় হচ্ছে মাত্র 208 কিলোজুল। এই যে এতটুকু শক্তি এখানে বের হইল 208। এইখানে কি প্যাটার্ন ফলো করছে? প্যাটার্ন কিন্তু ফলো করে নেই, কারণ প্যাটার্ন যদি ফলো করতো তাহলে এখানে মানটা হয়তো 360 বা 350 বা 362 65 এরকম তো কোনো একটা মান হইতো। সো তুমি যদি সাইক্লোহেক্সিনকে কি বলে তুমি হাইড্রোজিনেশন করো, তুমি সেখানে বেনজিন পাচ্ছ, ঠিক আছে, সরি সাইক্লোহেক্সেন পাচ্ছ, সাইক্লোহেক্স ডাইনকে করলেও পাচ্ছ, কিন্তু বেনজিনকে আমি কিন্তু এখানে বেনজিনের অরিজিনাল ফর্মুলা লিখে নেই, আমি জাস্ট হচ্ছে বেনজিন লিখছি। এখন বেনজিনের সংকেত কি সেটা তো আমরা এখনো জানি না, সেটা একটু সাসপেন্স থাকুক, আমি আস্তে আস্তে রিভিল করব। তাহলে দেখছো কেকুলস যেটা বলছে সেইটা যদি বেনজিন হইতো, যদি সেটা বেনজিন হইতো, তাহলে এখানে বের হইতো 360 বা এর আশেপাশে মান, কিন্তু বাস্তবে যেটা বেনজিন সেইখানে হয় হচ্ছে মাত্র 208। তাহলে এখানে বিশাল একটা তফাৎ। সো এখানে আমি প্রমাণ পাইলাম কেকুলস ফর্মুলা যদি সঠিক হইতো, তাহলে বেনজিনের এখানে শক্তির মানটা 360 এর আশেপাশে পাইতাম, বাট এখানে তো মানটা অনেক কমে গেছে। তো ঘটনাটা কি ঘটে? ঘটনাটা ঘটেছে এরকম, তুমি যদি এই যে এটা যদি বেনজিন হইতো যেটা কেকুলস বলছে, ধরো এটা হচ্ছে বেনজিন, এটা বেনজিন হইলে শক্তি কতটুকু বের হইতো 360 এত কিলোজুল। আর রিয়েল যে বেনজিন বা প্র্যাকটিক্যাল যে বেনজিন, সেই প্র্যাকটিক্যাল বেনজিন কতটুকু বের করে 208, এই তো। সো ওইটা হইল হচ্ছে 360 আর এটা হচ্ছে 208। এখন কার মধ্যে শক্তি বেশি? ওইটার মধ্যে শক্তি বেশি, কারণ আমাদেরটার মধ্যে শক্তি কম, কারণ আমাদেরটার মধ্যে শক্তি তো কম বের হইছে। তাহলে বলতো কে বেশি স্টেবল, ওই এটা বেশি স্টেবল নাকি বেনজিন বেশি স্টেবল, কোনটা? যার মধ্যে শক্তি কম সে বেশি স্টেবল না? তাহলে আমরা যেটাকে বাস্তবে বেনজিন হিসেবে দেখি সেটা কিন্তু বেশি স্টেবল, তাই না? আমাদের বেনজিন বেশি স্টেবল। এবং যদি বলি স্টেবিলিটি কতটুকু, তুমি যদি বিয়োগ করো তাহলে দেখো এখানে 152 কিলোজুল শক্তিমাত্রার বেনজিন হচ্ছে স্টেবল। সো অনেক সাসপেন্স রাখছি, এবার তোমাদেরকে একটু রিভিল করি যে বেনজিন আসলে কোনটা। এতক্ষণ ধরে তো প্রমাণ করলাম যে তুমি ছোটবেলা থেকে যেটা শিখে আসছো সেইটা বেনজিন না, এখন আমরা দেখব যে বেনজিন আসলে কোনটা। সো অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বেনজিন কি এইটা, এই যে এইটা,
উত্তর হচ্ছে না, এটা বেনজিন না। তারপরে প্রশ্ন আসতে পারে বেনজিন কি এইটা তাইলে? উত্তর হচ্ছে না, এটাও বেনজিন না। তাহলে বেনজিন আসলে কি? বেনজিন আসলে এই দুইজনের হাইব্রিড। এই দুইজনের হাইব্রিড মানে হচ্ছে বেনজিন হচ্ছে এইটা। এই দুইজনকে সংকর করলে কি দাঁড়ায়? এটা দাঁড়ায় না? সো এইটা হচ্ছে আমাদের বেনজিন। এই যে আমাদের দেখছো মোড়ক উন্মোচন হয়ে গেল। সো দিস ইজ দ্য বেনজিন। এখন একটা বিলিয়ন ডলার কোয়েশ্চেন। এখানে অনেক কথা আছে, অনেকগুলো কথা আমি তোমাদেরকে এক এক করে বলবো, কথাগুলো আস্তে আস্তে হজম করবা। এবার কোমলমতি মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই এইগুলা কি? এইগুলা হচ্ছে কাল্পনিক কাঠামো। সো এটা ইমাজিনারি কাঠামো, এটাও ইমাজিনারি, এটাও ইমাজিনারি। ইমাজিনারি, ওকে, এটাও তাই, ইমাজিনারি কাঠামো। এবার এগুলো কেন দেখান? এগুলো অনেক সময় তোমাদেরকে বোঝানোর জন্য দেখানো হয়। বোঝানোর জন্য মানে হচ্ছে তুমি যদি এটাকে বেনজিন লেখো এমন না যে কেউ ভুল বলে দিবে। বোঝানোর জন্য অনেক সময় হচ্ছে দেখানো হয়, কারণ এই ডাবল বন্ড বন্ধনগুলো স্থির আছে, এটা বোঝানোটা বেশ সহজ। এরপরে কথা আসে, কথা হচ্ছে ভাইয়া অনেকে তোমাকে এভাবে শেখাবে যে এই ইলেকট্রন ঘুরে এইখানে যায়, এটা ঘুরে এখানে যায়, এটা ঘুরে এখানে আসে, এটা ঘুরে এখানে যায়, এটা ঘুরে এখানে যায়, এটা ঘুরে এখানে যায়। না রে ভাই, কেউ কোথাও যায় না। মানে এমন না যে আমি তাকাইলাম তারপরে এটা ঘুরলো। বেনজিনের কোনো ইলেকট্রন কোনো জায়গায় কখনোই থেমে থাকে না। বেনজিনের ইলেকট্রনগুলো সব ওই জায়গায় বসে ঘুরতে থাকে। সো রিয়েল বেনজিন হচ্ছে এইটা, এটা হচ্ছে দুইটা ইমাজিনারি কাঠামো, আমরা কল্পনা করে নেই। ওকে, এখন তুমি যদি বেনজিনের মাঝখানে গোলা না দাও, যদি এরকম দাও সূক্ষ্ম বিচারে এটা ভুল হবে। বাট তারপরে হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় হচ্ছে এটাকে মানুষজন ভুল বলে না। ইভেন আমিও হয়তো বা গতকালকে বিজারণ বিক্রিয়াতে তোমাদের যে বার্স রিডাকশন বিক্রিয়া দেখাইছিলাম সেখানে হয়তো 3টা দাগ দিয়ে বুঝাইছিলাম, কারণ হচ্ছে ওই যে ওটা দিয়ে বোঝানো সহজ যে 3টা পাই বন্ধন বেনজিনের মধ্যে আছে। কিন্তু মনে রাখবা বেনজিনে কখনোই কোনোভাবেই এই 3টা পাই বন্ধন একসাথে স্থির হয়ে থাকে না। এবং বেনজিনটাকে যদি আমি একটা স্ট্রাকচার লিখি তাহলে দেখতে অনেকটা এরকম দেখায় যে এই হচ্ছে বেনজিন, কার্বন, এইখানে কার্বন, এইখানে কার্বন, এইখানে কার্বন, এইখানে কার্বন। এবং আমরা জানি কার্বনের এই যে এটা হচ্ছে অসম্পৃক্ত পি অরবিটাল, বুঝছো? sp2 সংকরায়ন তো। সো এই যে অসম্পৃক্ত যে পি অরবিটাল গুলো আছে সেখানে যে পাই বন্ধন তৈরি করে, বুঝছো? এই পাই বন্ধন গুলো সব সময় হচ্ছে মুভ করতেই থাকে। সো আমার কাছে টুলস আছে, আমি তোমাদের টুলস দিয়েই দেখাই। ধরো হচ্ছে এই যে এটা, সো এই যে পাই ইলেকট্রন গুলো এইখানে এইখানে সব সময় মুভ করতেই থাকে, মুভ করতেই থাকে, মুভ করতেই থাকে উপরে। আর নিচে যদি অন্য একটা রং দিয়ে দেখাই, যেমন ধরো হচ্ছে এই যে এখানে, এখানে, এইখানে, 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 মানে সব সময় ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। কাঁচা বাচ্চার ইলেকট্রনগুলো যখন ঘুরতে থাকে তখন সেটাকে কি বলা হয়? লোকালাইজড নাকি ডিলোকালাইজড? সেটাকে বলা হয় ডিলোকালাইজড। তাহলে বেনজিনে আসলে কি থাকে? বেনজিনে থাকে হচ্ছে ডিলোকালাইজড পাই ইলেকট্রন, তাই না? সো ডিলোকালাইজড। আচ্ছা, এভাবে না লিখে আমি একটু ওই রংটা একটু চেঞ্জ করে দেই। মেইন ফ্রেমটা হচ্ছে ওই রঙের রাখি। ধরো মেইন ফ্রেমটা হচ্ছে এই ফ্রেমটা, এই যে এটা হচ্ছে কার্বনের মেইন ফ্রেম যেখানে সিগমা বন্ডগুলো আছে, বুঝছো? যেগুলো হচ্ছে আমাদের সিগমা বন্ড বেনজিনের মেইন কাঠামোটা তৈরি করে। আর এরপরে আমাদের যে পাই বন্ডগুলো আছে সেই পাই বন্ডগুলো হচ্ছে জাস্ট উপরে যেরকম ইলেকট্রনগুলো ছড়ায় ছেটায় থাকে লেয়ারের আকারে। এই যে ইলেকট্রনগুলো ছড়ায় ছেটায় আছে, এটা দেখতে বোধহয় বেশি সুন্দর লাগছে। এই যে নিচেও ইলেকট্রনগুলো ছড়ায় ছেটায় আছে, ইলেকট্রনগুলো ছড়ায় ছিটায় আছে। এবং ইলেকট্রনগুলো কিন্তু ভাই কখনো থেমে থাকে না, কখনোই থেমে থাকে না, সব সময় মুভ করতেই থাকে। আগেরটা বেটার ছিল না, এটা বেটার, এটা সিগমা বন্ডগুলো একটু সুন্দর করে দেওয়া হয়। সো এটাকে বলা হয় ডিলোকালাইজড পাই ইলেকট্রন। ডিলোকালাইজড পাই ইলেকট্রন। আমি যখন অফলাইনে পড়াই তখন আমি অনেক সময় প্রায় হচ্ছে আমার স্মার্ট বোর্ডকে খুব মিস করি। মানে অনেক সময় দেখা যায় যে এটা থাকলে একটু ভালো হইতো, ওটা থাকলে একটু ভালো হইতো, বিশেষ করে প্রশ্ন সলভ করার সময়। কারণ এখানে তো প্রশ্ন আমি লিখে নিয়ে আসতে পারি স্লাইডে, বাট এমনিতে তো মানে হোয়াইট বোর্ডে তো প্রশ্ন লিখে আনা যায় না। সো এইটুকু আপাতত বুঝতে পারি। সো ডিলোকালাইজড মানে হচ্ছে এক জায়গায় থাকবে না, ডিলোকালাইজড মানে ও এক জায়গায় থাকবে না। ওই যে তোমাদের মধ্যে কেউ থাকে না একেবারে টনটন করে বেড়ায় সারাদিন ভব ঘুরে, মানে এক দণ্ড বাসায় থাকে না, ওই রকম।
ও এখানে সেখানে। সো আসলে এরকমটা কখনোই হয় না যেখানে স্থির হয়ে আছে ঘুরে ওখানে গেল। এবার তোমাদের আরেকটা জিনিস শেখায়। আরেকটা জিনিস হচ্ছে দেখো, এটা হচ্ছে হাইব্রিড, রিয়েল যে কাঠামো সেটা, আর এই দুটা ইমাজিনারি কাঠামো। এবং দেখো দুইটা ইমাজিনারি কাঠামোর হাইব্রিডটা হচ্ছে রিয়েল কাঠামো, এবং এই দুইটা ইমাজিনারি কাঠামোটা আসলে কি হয়েছে, ইলেকট্রনের অবস্থানগুলো ঘুরে গেছে না। তার মানে মনে রাখবা এই ব্যাপারটাকে, এই যে তিনটা যে আমি একসঙ্গে লিখছি এই ব্যাপারটাকে বলা হয় রেজোনেন্স। রেজোনেন্স মানে হচ্ছে যখন একটা কাঠামোকে, যখন একটা রিয়েল কাঠামোকে একাধিক কাল্পনিক কাঠামোর হাইব্রিড হিসাবে লেখা যায় তখন সেটাকে বলা হয় হতেছে রেজোনেন্স, যেটাকে বাংলায় বলা হয় অনুরণন। আমার গ্রুপের নাম যে আলকেমি, এই আলকেমির যে নামটা, এই নামটা রাখার আগে আমি ভাবছিলাম যে নামটা রাখবো হচ্ছে অনুরণন অথবা রেজোনেন্স, এই নামটা রাখবো, কিন্তু পরে আর এত ভালো লাগে না, ওর থেকে আলকেমি নামটা হচ্ছে ভালো লাগছে। অনুরণন নামটা আমার খুব পছন্দের। সো ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে এরকম, যখন একটি কাঠামো, কেমিস্ট্রিতে আর কি, যখন একটি কাঠামো একাধিক কাল্পনিক কাঠামোর, একাধিক কাল্পনিক কাঠামোর হাইব্রিড হিসাবে লেখা যায়, হাইব্রিড হিসাবে বা সংকর হিসাবে লেখা যায়, বা লেখা হয়। ওকে, এই ঘটনাটাকে কি বলা হয়, এই ঘটনাকে বলা হয় রেজোনেন্স বা হচ্ছে অনুরণন। সো এটাকে বলা হয় রেজোনেন্স, RESOUNANCE। সো আলকেমির নাম যদি আলকেমি না হইতো তাহলে অনুরণন নামটা হইতো। হাইব্রিড মানে হচ্ছে এই যে এইখানে আছে আবার এইখানে নাই, আবার এইখানে আছে এইখানে নাই, আলটিমেটলি তো সবখানেই আছে, তাই না? তাহলে কি বললাম ভাইয়া, আমি পুরো ব্যাপারটাকে একটু রিক্যাপ করে দেবো। আমি জানি অনেকগুলো কথা বলছি, নতুন নতুন কথা, বাট আমি জানি না, আমি প্রথমবার যখন এই জিনিসগুলো শিখছিলাম আমার কাছে খুব মজা লাগছিল, যে জিনিসগুলো তো আসলে ফান। এবং এখানে আরেকটু কথা বলে দেই, এই যে বেনজিন, বেনজিন যে আমাদের 152 কিলোজুল শক্তিমানের বেশি স্টেবল, ওই বেনজিন যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে এটা হইছে। সো বেনজিন যে 152 কিলোজুলের শক্তিমানের বেশি স্টেবল, এটা কেন হয়েছে? রেজোনেন্সের জন্য হয়েছে না? রেজোনেন্স না হলে তো বেনজিন এতটুকু স্টেবল হইতো না। সো এই যে 152 কিলোজুল কার ক্রেডিট, তাই না? এখন তো একটা ইয়া হয়েছে যে অনলাইনে কোনো কিছু লিখলে ক্রেডিট দিতে হয়। সো এই ক্রেডিটটা কার? এই ক্রেডিটটা হচ্ছে রেজোনেন্সের, তাই না? সো এই জন্য এই 152 কিলোজুলকে বলা হয় রেজোনেন্স স্টেবিলাইজেশন এনার্জি। ওকে, অনুরণন, অনু তারপর রণন, রেজোনেন্স। সো এই 152 রেজোনেন্সের জন্য যেহেতু হয়েছে এটাকে বলা হয় রেজোনেন্স স্টেবিলাইজেশন এনার্জি। রেজোনেন্স স্টেবিলাইজেশন, STABILIZATION, রেজোনেন্স স্টেবিলাইজেশন এনার্জি। ওকে চলো ডটগুলোকে কানেক্ট করে দেই। আমরা অ্যারোমেটিক যৌগ পড়ছিলাম। অ্যারোমেটিক যৌগের ডেফিনেশন কি? বেনজিন এন্ড বেনজিন লাইক যৌগ। ওকে, সবাই একটু হজম করো জিনিসগুলো, আমি একটু পানি খাই। সো বেনজিন এবং বেনজিন লাইক যে যৌগগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক নামটা যদিও অ্যারোমা থেকে আসছে, ভাই বেনজিনের, ভাই পিরিডিন, বেনজিন এগুলো খুবই বিশ্রী দুর্গন্ধ। এখন আমরা একটু বেনজিন শিখি বা বেনজিনকে চিনি। সো বেনজিনের ক্ষেত্রে দেখা যায় অগাস্ট কেকুল বেনজিনের একটা ফর্মুলা হচ্ছে প্রপোজ করছিল, যে বেনজিন হচ্ছে 6 কার্বনের একটা যৌগ হবে যেখানে একান্তর পাই বন্ধন থাকবে, মানে দ্বিবন্ধন আছে আবার নাই, আবার আছে আবার নাই। কিন্তু এই কাঠামোটা ঠিক না। এই কাঠামো যে ঠিক না, সেই কাঠামোটা হচ্ছে আমি কিভাবে বুঝলাম? প্রথম প্রমাণ হচ্ছে এটা, যদি বেনজিন ওরকম হইতো সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল হইতো তাহলে বেনজিনের 6টা হাত সমান হইতো না। সো 6টা হাত সমান যদি না হইতো তাহলে বেনজিন এখনকার বেনজিন হইতো না। সো প্রথম প্রমাণ যে বেনজিন ওইটা না। দ্বিতীয় প্রমাণ হচ্ছে বেনজিনের পাশাপাশি দুইটা কার্বনে যদি হ্যালোজেন প্রতিস্থাপিত হয় তাহলে সেই দুইটা সেম যৌগ হওয়ার কথা না, সমাণু হওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যায় এই দুইটা যৌগ আসলে সমাণু, সমাণু না, রিয়েল যৌগ আর কি, সেম যৌগ। এইটা আরেকটা প্রমাণ। বাট সব থেকে বড় প্রমাণ হচ্ছে তুমি যদি সাইক্লোহেক্সিনকে হাইড্রোজিনেশন করো সাইক্লোহেক্সেন পাচ্ছ।
সাইক্লোহেক্স ডাইনকে করলেও সাইক্লোহেক্সান পাচ্ছ, এখানে 120 232, এখানে হওয়ার কথা 360। সো এইটা যদি বেনজিন হইতো তাইলে 360 হইতো, কিন্তু রিয়েল বেনজিনে পাওয়া যায় 208। এখন বেনজিন কোনটা? বেনজিন হচ্ছে ওই যে ভেতরে অবশ্যই কি দিতে হবে, ভেতরে অবশ্যই গোল্লা দিতে হবে, এবং এই গোল্লাটা মানে কি, ডিলোকালাইজড পাই ইলেকট্রন, বা বাংলায় বলা হয় সঞ্চারণশীল পাই ইলেকট্রন। ওকে, এখন যেটা বলতেছিলাম যে বেনজিনে কি হয়, ভেতরে একটা সিগমা কাঠামো তৈরি হয়, আর এর উপরে একটা ইলেকট্রনের লেয়ার থাকে, নিচে একটা ইলেকট্রনের লেয়ার থাকে, যেটাকে ডিলোকালাইজড পাই ইলেকট্রন বলা হয়। এবং যখন একটা কাঠামো, এই যে একটা কাঠামো একাধিক কাল্পনিক কাঠামোর হাইব্রিড হিসাবে লেখা হয়, তখন সেটাকে বলা হয় রেজোন্যান্স। আর যেহেতু এই শক্তিমানের স্টেবিলিটি কেন আসছে, রেজোন্যান্সের জন্য আসছে, এই জন্য এটাকে বলা হয় রেজোন্যান্স স্টেবিলাইজেশন এনার্জি। এই কাঁচা বাচ্চাটা বলো, এবার কি ক্লিয়ার হয়েছে জিনিসটা পুরোপুরি? হ্যাঁ, কেকুলস প্রপোজাল অনুযায়ী এরা আইসোমার হওয়ার কথা। সবার কি ক্লিয়ার হয়েছে? হওয়া উচিত। রেজোনেন্স স্টেবিলাইজেশন এনার্জি, যে এই শক্তিমানের বেনজিন কেন স্টেবল হয়েছে, রেজোনেন্সের জন্যই তো হয়েছে, এই জন্য এটাকে বলা হয় রেজোনেন্স স্টেবিলাইজেশন এনার্জি। ওকে, ঠিক আছে। সো এবার সবাই একটু লিখে নাও হাকেলস রুল বা হাকেল তত্ত্ব। ধরো একটু সেভ করে রাখি। আজকে অর্গানিকের কত নম্বর ক্লাস? কারো কি সিরিয়াল নাম্বারটা মনে আছে? 12 কি 13? আচ্ছা, ওকে। এবার সবাই লিখে নাও হাকেল রুল। ইনার নাম হচ্ছে হুকেল, বাট যাই হোক, এনাকে হুকেলের জায়গায় আমাদের বইতে হাকেল লিখছে। ওই যাহাই হা তাহাই হু, এগুলো তার কিছু এসে যায় না। হাকেল রুল আসলে কি বলে? হাকেল রুল বলে হচ্ছে অ্যারোমেটিক হওয়ার শর্ত। মানে কোন একটা যৌগকে তুমি যে অ্যারোমেটিক বলবা তার কিছু শর্ত আছে। অ্যারোমেটিক অ্যারোমেটিক হওয়ার শর্ত আমরা দেখব। মানে একটা যৌগ কতগুলো শর্ত মানলে অ্যারোমেটিক হয়? 3টা শর্ত মানলে অ্যারোমেটিক হইতে হবে। প্রথম শর্ত হচ্ছে সেই যৌগটাকে সমতলীয় চাকরিক হইতে হবে। সমতলীয় চাকরিক। সমতলীয় চাকরিক। এখন দেখি, চাকরিক আমরা বুঝতে পারি, সাইক্লিক হইতে হবে, সেই যৌগটাকে চাকরিক যৌগ হইতে হবে, মানে বদ্ধ শিকল হইতে হবে। সমতলীয় কেমনে বুঝবো? এই সমতলীয় নিয়ে স্টুডেন্টরা খুব প্যারা খায়। আচ্ছা, কার্বন কার্বন যদি, মানে কার্বনে যদি sp3 সংকরায়ন থাকে, তাহলে সেটা কি সমতলীয় হয়? প্রশ্ন হচ্ছে ভাই, কার্বনে যদি sp3 সংকরায়ন থাকে তাহলে সেটা কি সমতলীয় হয়? সেটা কিন্তু কখনোই সমতলীয় হয় না, কারণ ওরা হচ্ছে 4 হাত 4 পা, মানে 4 হাত পা 4 দিকে থাকে, তাই না? সো sp3 হইলে কখনোই সমতলীয় হয় না। sp3 এটা সমতলীয় না আসলে। আমি জানি না আমার জীবনে আমি কোনোদিন এত সুন্দর হচ্ছে সমতলীয় চতুস্তলীয় গঠন আঁকতে পারছি কিনা। এটা কেন জানি অনেক বেশি সুন্দর হয়েছে। এই 3D ফিল করতে পারি না খুব সুন্দর? মানে আমি আঁকার পরে আমি আমার জীবনে অনেক চতুস্তলীয় কাঠামো আঁকার চেষ্টা করছি, কিন্তু এত সুন্দর কখনোই হয়নি। সো এটা আসলে সমতলীয় না। হ্যাঁ, রিয়েলিস্টিক, আমার নিজের কাছে মনে হচ্ছে অনেক রিয়েলিস্টিক। টেট্রাহেড্রাল হয়, বাট সমতলীয় না। এই সমতলীয় মানে হচ্ছে একটা তলের উপর থাকতে হবে, যে ধরো এরকম তোমার তলের উপর থাকবে, কিন্তু এটা তো তলের উপরে না। 3D মানে কি, 4 হাত পা 4 দিকে আছে, সো 3 ডাইমেনশনাল স্পেসে আছে, অর্থাৎ একটা তলে থাকতে হবে। যদি sp2 সংকরায়ন হয় কার্বনে, ধরো এক পাশে দ্বিবন্ধন আরেক পাশে হচ্ছে এটা, এটা কিন্তু ভাই একেবারে রিয়েল কি হয়, সমতলীয় হয়। সো এইটা সমতলীয়। হ্যাঁ, sp হইলেও সমতলীয় হয়, কিন্তু sp হইলে অন্য শর্ত মানে না। তাহলে বুঝতে পারছো যে সমতলীয় নাকি সমতলীয় না, এটা আমরা কি দেখে বুঝবো? আমি তো যখনই খাতার উপরে আঁকবো বা যখনই বোর্ডের উপরে আঁকবো, তখন তো ভাই সেটা সমতলীয় হইতে বাধ্য, কারণ 2D সারফেসে তুমি আঁকছো, মানে তুমি 2D সারফেসে আঁকছো ভাই, এমনি সমতলীয় হবে। বাট নর্মালি প্র্যাকটিক্যালি একটা যৌগকে আমরা কি দেখে সমতলীয় চিনি? সেখানে সংকরায়ন হইতে হবে sp2 সংকরায়ন।
তাহলে সমতলীয় তুমি বুঝবা কিভাবে, কার্বনের sp2 বা যে যৌগটা তৈরি করছে মেইন ফ্রেমটাতে সব sp2 সংকরণ হতে হবে। তাহলে হাকেলস রুলের প্রথম কন্ডিশন যে ইফ a compound has to be aromatic then it has to be planar cyclic। সাইক্লিক তো আমরা বুঝতেই পারবো, প্ল্যানার বলতে কি বোঝায়, প্লেনার বলতে বোঝায় sp2 সংকরণ থাকতে হবে। এ সবাই কি প্রথম শর্তটা বুঝতে পারছি? sp3 হইলে সেটা সমতলীয় হয় না, sp হইলে সমতলীয় হয়, বাট sp হইলে তো ত্রিবন্ধন হয়, ত্রিবন্ধন তো আরো শর্ত আছে দেখো। 2 নম্বর শর্ত, সেখানে থাকতে হবে হচ্ছে একান্তর পাই বন্ড। একান্তর পাই বন্ড ইংলিশে বলা হয় অল্টারনেটিং পাই বন্ড। একান্তর পাই বন্ড না, একান্তর ডাবল বন্ড। একান্তর ডাবল বন্ড। sp হলে প্রবলেম কি, sp হলে তো ডাবল বন্ড হয় না, sp হলে তো ট্রিপল বন্ড হয়ে যায়, এই জন্য প্রবলেম। তাহলে সেখানে একান্তর ডাবল বন্ড থাকা লাগবে। একান্তর মানে কি, একটা থাকবে একটা থাকবে না, একটা থাকবে একটা থাকবে না, মানে একটার পর পর ফাঁকা দিয়ে দিয়ে হচ্ছে ডাবল বন্ড থাকতে হবে। এটা খুব সহজ শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে এইটা, সেই যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল সো 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। তাহলে পরের শর্ত কি, পরের শর্ত হচ্ছে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন। একান্তর মানে হচ্ছে একটার পর একটা একটার পর একটা, এটা হচ্ছে একান্তর বলে। তাহলে কি বললাম ভাই, কোন একটা যৌগ অ্যারোমেটিক হওয়ার 3টা শর্ত আছে। 1 সমতলীয় চাকরিক। এই সমতলীয় চাকরিকে আমরা সমতলীয় ওয়াটারকে ফোকাস করব। সমতলীয় মানে হচ্ছে সেখানে sp2 সংকরণ থাকতে হবে মেইন মানে মেইন মৌলগুলোকে। একান্তর পাই বন্ধন মানে একটার পরে একটা। 4n+2 সংখ্যক সমতলীয় সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। সঞ্চারণশীল মানে কি, ওই যে বেনজিনে দেখাইছিলাম না ডিলোকালাইজড, সো ডিলোকালাইজড পাই ইলেকট্রন থাকতে হবে। এখানে অনেকগুলো যদি কিন্তু আছে। নরমালি হাকেল রুল আমাদের সারা খালি পড়াই যায়, ফিল আর কেউ করায় না, ফিল কেউ করায় না যে কি দিয়ে কি হইতেছে এই জিনিসটা কেউ বুঝে না। সো আমরা একটু বোঝার চেষ্টা করি আগে, ভাল লাগবে, দেখবি তোদের ভাল লাগবে। প্রথমে সেই 4n+2 এই জিনিসটা কি মিন করে। 4n+2 যেখানে n সমান কত, n সমান হচ্ছে 0 1 2 3, এখানে হচ্ছে 4। ওকে, সো আমরা একটু ইলেকট্রন সংখ্যাগুলো বের করি, এই পজিটিভ ইন্টিজার গুলো বসায়। যেমন দেখ ভাই, n সমান যদি 0 হয়, দেখতো ভাই এখানে ইলেকট্রন কয়টা হয়, বুঝি তো, 0 এর জন্য 2 হয়, এই যে মান বসা 0 × 2। 1 এর জন্য কত আসে 6, 2 এর জন্য কত আসে 14, 3 এর জন্য কত আসে 18, এই যে এখানে ভ্যালু বসাচ্ছি। 4 এর জন্য কত আসে 22, মানে একটা ধারা পাচ্ছি 2 6 8 10। এবার আমি কোন একটা যৌগ লিখলাম, আচ্ছা কোন একটা যৌগে ইলেকট্রন সঞ্চারণশীল হবে কি হবে না, বেনজিনে তো তুই জানিস সঞ্চারণশীল হবে, বাট র্যান্ডম একটা যৌগ তোকে দিল, সেখানে সঞ্চারণশীল হবে কি হবে না কি দেখে বুঝবো, কোনো কি দেখার ওয়ে আছে, কোনো কিছু বুঝার ওয়ে আছে? কি দেখে বুঝবো, কারো কোনো আইডিয়া আছে? আমি তোদেরকে একটা ওয়ে দেই, ওয়েটা হচ্ছে সঞ্চারণশীল বোঝার উপায় আছে, সেটার জন্য আমাদের হচ্ছে এমওটি থিওরি লাগে, এবং সেই এমওটি থিওরি দেখাইতে গেলে মানে শাক তুলতে গিয়ে ওই ভূতের গল্প শোনা হয়ে যাবে আর কি। আমি একটা সিস্টেম করে দিচ্ছি, সিস্টেমটা হচ্ছে মনে রাখবি, যদি কখনো পাই ইলেকট্রনের সংখ্যা 2টা হয়, অথবা 6টা হয়, অথবা 10টা হয়, প্রথম শর্তগুলো মেনে পাই ইলেকট্রন যদি যে 2 6, এখানে হচ্ছে 2 6, তারপরে কত, এখানে বোধহয় 10 হবে, সব ভুলভাল লিখছে, 2 6 10, তারপরে হচ্ছে 14, তারপরে হচ্ছে 18, সো 10 বা 18 হয়, অথবা হচ্ছে 14 হয়, মানে এই যে নাম্বারগুলো হাকেল নাম্বার যেগুলা, সো পাই ইলেকট্রন যদি পাই ইলেকট্রনটা এইগুলো হয়, 2 হয় বা 6 হয় বা 10 হয় বা 18 হয় বা 14 হয়, তখন সেখানে কি হয়, তখন সেখানে সঞ্চারণশীল হয়। এখন 2 6 10 18 14 হইলে সঞ্চারণশীল কেন হয়,
এটা একটা ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যাটা সোর্স বলে দিই। এই ব্যাখ্যাটা শেখা আসলে দরকার নেই, যদি বলি যে ভাই কত পার্সেন্ট দরকার, 0% দরকার। আর যদি কারো ব্যাখ্যাটা দরকার হয় আমি সোর্স বলে দিচ্ছি। অন্যরকম পাঠশালায় আরমান শাফিন ভাই, ওনার একটা প্লে লিস্ট আছে অ্যারোমেটিক যৌগের, কেউ কখনো দেখছিস কিনা আমি জানি না। এবং ওই প্লে লিস্টে দেখবি যে অ্যারোমেটিক যৌগের মহাকাব্য এরকম একটা প্লে লিস্ট আছে, এবং সেই প্লে লিস্টের ওখানে দেখবি যে হচ্ছে ঐচ্ছিক 1 ঐচ্ছিক 2 বলে একটা কথা আছে। মানে আসলে ওইটা এত উপর লেভেলের জিনিসপত্র ভাই পড়াইছে যে স্টুডেন্টদের জন্য বোঝা খুব কঠিন। সো যদি কারো খুব কিউরিওসিটি থাকে যে কেন পাই ইলেকট্রন 2টা 10টা 6টা বা এই নাম্বারগুলো হইলে সঞ্চারণশীল হয়, যদি কারো খুব কিউরিওসিটি থাকে ওখানে দেখে নিতে পারিস। অন্যরকম পাঠশালায় আরমান শাফিন ভাইয়ের একটা প্লে লিস্টের নাম হচ্ছে অ্যারোমেটিক মহাকাব্য, এবং ওই মহাকাব্যের মধ্যে আবার ঐচ্ছিক, বাট বুঝবি না হয়তো বা ম্যাক্সিমাম জিনিসই বুঝবি না, বাট তারপরে যদি কারো কিউরিওসিটি লাগে আমি সোর্স বলে দিচ্ছি। ওকে, তাহলে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে হাকেল রুল কোন একটা যৌগ অ্যারোমেটিক হবে কি হবে না তিনটা শর্ত দিয়ে বলা হয়। নাম্বার 1, সমতুল্য চাকরিক হইতে হবে। সমতুল্য চাকরিক মানে সেখানে sp2 সংকরণ হইতে হবে। একান্ত ডাবল বন্ড তো মানে একটার পর একটা। আর 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন। সো আমরা ইলেকট্রন বের করে দেখব, যদি ইলেকট্রন 2 6 10 14 18 22 এই সংখ্যার সাথে মিলে যায় তাহলে সেখানে ইলেকট্রন সঞ্চরণশীল বুঝতে হবে, এবং সেখানে কি মিলবে, সেখানে হচ্ছে সেটা অ্যারোমেটিক হবে। ওকে, অ্যালিফিটিকের ক্ষেত্রে কি পাই ইলেকট্রন হয়? হ্যাঁ হয়, হয়তো কোনো সমস্যা নেই। না, এন এর মান যে কোনো কিছু হইতে পারে, এমন না যে 4 পর্যন্ত থাকে, যে কোনো কিছু হইতে পারে, আরো বড় হইতে পারে, বাট ভগ্নাংশ হবে না। সো আমরা কয়েকটা যৌগ চেক করি। আমাদের সবথেকে প্রিয় যৌগ বেনজিন, এটা একটু চেক করি। অনেকে বলবে ভাইয়া মাত্র বললেন বেনজিন এটা না, আবার এখন দেখাচ্ছেন বেনজিন এটা। ওই যে বললাম না, বোঝানোর জন্য দেখানো হয়। এই কাঁচা বাচ্চারা দেখতো আমরা কি শিখছিলাম, কার্বন কার্বন ডাবল বন্ড হইলে কি হয়, sp2 সংকরণ হয়। তাহলে প্রতিটা কার্বন, এখানে প্রতিটা কার্বন কিন্তু sp2 সংকরিত, sp2 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 sp2, তার মানে এটা সমতুল্য যৌগ। এরপর এখানে একান্ত দ্বিবন্ধন কিন্তু আছে, এবং দেখতে ভাই এখানে পাই ইলেকট্রন কয়টা, কয়টা কয়টা পাই বন্ধন হচ্ছে 3টা। পাই বন্ধন যে 3টা হয় তাহলে পাই ইলেকট্রন কয়টা হবে, পাই ইলেকট্রন 6টা হবে। 6টা কি হাকেল নাম্বারের সাথে মিলে? হ্যাঁ মিলে তো। তাহলে 6টা যদি হাকেল নাম্বারের সাথে মিলে তাহলে এটা একটা কি যৌগ, এটা অ্যারোমেটিক যৌগ। সো আমরা বলতেই পারি যে বেনজিন ইজ এ অ্যারোমেটিক যৌগ। এখন বেনজিন তো অ্যারোমেটিক যৌগ ভাই, এত জানি, এটা কেন বলতেছেন? আচ্ছা আমি ন্যাফথলিন নেই। এইখানে 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 ন্যাফথলিন, এটা কিন্তু ন্যাফথালিন না, ন্যাফথলিন নাম। আমি এটাকে চেক করবো যে এটা অ্যারোমেটিক কিনা। ওকে, চেক করি। আচ্ছা এখানে প্রতিটা কার্বনে দেখ ভাই, প্রতিটা কার্বনে তুই আনাচে কানাচে যেমন হোক দ্বিবন্ধন অ্যাসোসিয়েটেড পাবি, প্রত্যেকটা কার্বনে আছে। অনেকের এই কার্বনে মনে হয় না যে নাই, না এই কার্বনে আছে তো এই পাশে দ্বিবন্ধন। তাহলে sp2 সংকরায়ন আছে, একান্তর পাই বন্ধন আছে, এবং এখানে পাই ইলেকট্রন কয়টা, পাই ইলেকট্রন কিন্তু 10টা, কারণ পাই বন্ধন 5টা। তাহলে পাই ইলেকট্রন যদি 10টা হয় তাহলে এটাও কি যৌগ, এটাও অ্যারোমেটিক যৌগ। মানে এটাও হাকেল নাম্বারের সাথে মিলে, সুতরাং এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। ওকে, আমরা আরেকটা চেক করি। ভাই অনলি বেনজিন নিয়ে এত কিউরিওসিটি হলো, অন্য কেউ দিতে পারবে না আজ আপনি? আচ্ছা দুর্জয় বলছে ভাই অনলি বেনজিন নিয়ে এত কিউরিওসিটি হয়তো অন্য কেউ দিতে পারবে না যা আপনি দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, এখানে এন কি? আচ্ছা ঠিক আছে, ওকে এন এর পরিচয় একটু পরে দিচ্ছি। এরপরে দেখি যে হচ্ছে আমি যদি অন্য একটা যৌগ নিই, ধর নিব হচ্ছে এইটা। এন এর পরিচয় একটু পরে দিচ্ছি। আমি যদি চেক করতে চাই এইটা কি হবে, এখানে কিন্তু প্রতিটা কার্বনে দ্বিবন্ধন আছে, মানে এটা এখানে কিন্তু সমতুল্য যৌগ, এটা দেখ সমতুল্য, কিন্তু এই কার্বনে দ্বিবন্ধন আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সবাই সমতুল্য, সবাই দ্বিবন্ধন আছে। কিন্তু ভাই এখানে পাই ইলেকট্রন কয়টা, পাই ইলেকট্রন কিন্তু 4টা। এই 4টা কি ওই হাকেল নাম্বার? 4টা কিন্তু কোনোভাবেই হাকেল নাম্বার না, তার মানে এখানে ইলেকট্রনগুলো সঞ্চরণশীল না। সঞ্চরণশীল না মানে এই যৌগটা আসলে কি, অ্যালিফেটিক, এটা কিন্তু অ্যারোমেটিক না।
এরপরে দেখি এইটা, আমি যদি এই যৌগটা চিন্তা করি, আমি এটাকে চেক করবো যে এটা কি অ্যালিফেটিক নাকি এটা অ্যারোমেটিক। ভাই এটা তো আমার আর বেশি দূরে যাওয়া লাগবে না ভাই, এই কার্বনের সঙ্গে কোনো দ্বিবন্ধন অ্যাসোসিয়েটেড নাই। সো আমি জৈব যৌগ শুরু করার সাথে সাথেই সংকরায়ন পড়াইছিলাম, দ্বিবন্ধন অ্যাসোসিয়েটেড না থাকলে কার্বনে কোন সংকরায়ন হয়? এখানে তো sp3 সংকরায়ন, তাই না? তাহলে সোজা কথা ভাই, এই যৌগটা সমতলীয়ই না। সো যেহেতু সমতলীয় না, তার মানে এটা অ্যারোমেটিক না, আমি আর ওই হাকেল নাম্বারে যাচ্ছি না। সো এটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ। একদম ইজি পিজি লেমন স্কুইজি, শুধু ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। তাহলে এটা অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক, এটা আবার অ্যালিফেটিক, ওইটা আবার হচ্ছে অ্যালিফেটিক। এরপর দেখি এইটা, নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন, তাই না? সাইক্লোপ্রোপিন কি অ্যালিফেটিক না অ্যারোমেটিক? ভাই এই যে প্রথম কার্বনের তো sp3 সংকরায়ন, তাই না? সো আমাকে আর কিছু চেক করাই লাগবে না যে এটা অ্যারোমেটিক নাকি অ্যালিফেটিক, এখানে হাকেল নিয়ম কিছু হিসাব নিকাশ করা লাগবে না, আমি প্রথমেই পেয়ে গেছি এটা সমতলীয় না, তার মানে এটাও কি হবে? এটাও হবে হচ্ছে অ্যালিফেটিক। ওকে, ভালো কথা। যদি আমি এটা নেই, ধুর, এখানে প্লাস, এটার নাম কি জানিস? এটা হচ্ছে সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন, মানে সাইক্লোপ্রোপিনিয়াম। এটা কি অ্যালিফেটিক না অ্যারোমেটিক, কি মনে হয়? নাম হচ্ছে সাইক্লোপ্রোপিনিয়াম। একটু চেক করি, প্রথম যে কার্বনটা, এই যে উপরের যে কার্বন, এখন ভাই উপরের কার্বনে আগে ছিল sp3 সংকরায়ন, এখন একটা হাইড্রোজেন চলে গেছে না? বুঝি তো, একটা হাইড্রোজেন চলে গেছে, ওই কার্বনে দুইটা হাইড্রোজেন ছিল। সো এটাকে যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে এরকম, কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, কার্বন কার্বন দ্বিবন্ধন, আর এখানে হচ্ছে একটা হাইড্রোজেন আছে। ওকে, আর এখানে হাইড্রোজেন তো আছে। দেখতো ভাই, একটা হাইড্রোজেন চলে গেছে, ইলেকট্রন নিয়ে চলে গেছে। ইলেকট্রন নিয়ে যদি চলে যায়, এখন ওই কার্বনটা কি sp3 সংকরিত আছে না sp2 সংকরিত আছে, কি মনে হয়? এটা কিন্তু এখন sp2 সংকরিত, এবং ছবি দেখেই বোঝা যায় না যে এটা সমতলীয় আছে? একটা হাইড্রোজেন উপরের দিকে আছে, তাই না? ছবি দেখেই কিন্তু ফিল করা যায় এটা সমতলীয় আছে। আর এখানে পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন দুইটা। এই দুইটা কি হাকেল নাম্বারের সাথে মিলে? হ্যাঁ, মিলে তো। তার মানে এটা কি যৌগ? এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। সো সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন অ্যারোমেটিক যৌগ। সো পরে যেটুকু দেখাবো এটুকু আমাদের লাগবে না, বাট তারপরও ওই যে ফিল পাওয়ার জন্য, যে অনেকের মনে হইতে পারে যে এখানে তো একান্তর দ্বিবন্ধন নাই। ভাই একান্তর দ্বিবন্ধন কেমনে থাকবে? ওর তো ইলেকট্রনই হচ্ছে দুইটা, মানে ওর তো পাই বন্ধনই দুইটা, সেই জন্য ওর একান্তর দ্বিবন্ধন থাকার সুযোগ হয় না। এরপর অনেকে প্রশ্ন আসতে পারে, ভাই এখানে কিভাবে সঞ্চরণশীল হয়? সো আমি একটু ফিল করাই দিই সঞ্চরণশীলটা আসলে কিভাবে হয়। ধর, এত কষ্ট করব না, আমার কাছে যেহেতু হচ্ছে জিনিসপত্র আছে, সো আমি সহজে আঁকি। এটা একটা সুন্দর হলো না, 1 2 3। সো আমি জাস্ট দেখাবো যে এখানে সঞ্চরণশীল কিভাবে থাকে। সো আমি ধরলাম এখানে হচ্ছে বন্ধন আছে আর এখানে প্লাস। সো বন্ধন আছে প্লাস মানে কি? এই ইলেকট্রনটা তো প্লাসের দিকে যেতে যাবে, তাই না? প্লাস মানে তো ইলেকট্রনের ঘাটতি। তাহলে ওই ইলেকট্রনটা ধর ওখানে গেল, গিয়ে কি হয়? গিয়ে হয় হচ্ছে এইখানে বন্ধন। এখন এইখানে যদি বন্ধন হয়, তখন আবার এইখানে প্লাস থাকবে, তাই না? তখন এই ইলেকট্রন আবার কোথায় আসবে? এটা আবার এইখানে যাবে। এইখানে যদি যায়, তখন আবার কি হবে? এইখানে প্লাস, তখন আবার কি এইখানে আসবে। সো বুঝতে পারছিস যে এইগুলো সবসময় ঘুরতে থাকবে, মানে এই একটাও কিন্তু রিয়েল কাঠামো না, এটা রেজোনেটিং কাঠামো। রিয়েল কাঠামো কোনটা? রিয়েল কাঠামো হচ্ছে এরকম, এই যে ইলেকট্রন ভেতরে এরকম ঘুরতে থাকে, আর প্লাস চার্জগুলো কখনো এখানে থাকে, কখনো এখানে থাকে, কখনো এইখানে থাকে। সো এই জন্য আমরা এখানে এভাবে লিখি, পার্শিয়ালি প্লাস, পার্শিয়ালি প্লাস, পার্শিয়ালি প্লাস। সো আমি একটু রিভিউ করে দিই। সাইক্লোপ্রোপিন এটা অ্যারোমেটিক না। এটা কেন অ্যারোমেটিক না? কারণ ওটা সমতলীয়ই না, ওই কার্বনটা sp3 সংকরিত।
কিন্তু সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন অ্যারোমেটিক। দেখি কিসে কিসে অ্যারোমেটিক হয়েছে। নাম্বার 1, ওই হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে চলে গেছে, H- হিসেবে চলে গেছে। তাহলে এই কার্বনে এখন কোনো এক্সট্রা ইলেকট্রন নাই, কোনো এক্সট্রা পরমাণুও নাই। তাহলে দেখতো ভাই এই কার্বনে দেখ, এই একটা সিগমা, এই একটা সিগমা, আর এই একটা সিগমা। তাহলে সিগমা বন্ধন দুইটা, সিগমা যদি দুইটা হয় তাহলে এখানে সংকরায়ন কি হবে? সংকরায়ন হবে sp2। তাহলে আগে sp3 ছিল, এখন sp2 হয়েছে। এটা গেল একটা কথা। তো সংকরায়ন আমাদের এখন সাপোর্ট করলো। দ্বিতীয়ত এখানে পাই ইলেকট্রন কয়টা? দুইটা। দুইটা কি নাম্বারের সাথে মিলে? হাকেল নাম্বারের সাথে মিলে। সো যেহেতু হাকেল নাম্বারের সাথে মিলে, সুতরাং এটা হচ্ছে মিলে যাবে। এখন আমি একটু এটুকু যেটুকু দেখাইছি এটুকু আমাদের লাগবে না, যেটুকু এখানে দেখানো আছে। আমি তো সবাইকে ফিল করার জন্য দেখাই দিছি যে কিভাবে এরা সঞ্চারণশীল হয়। সঞ্চারণশীল হয় হচ্ছে যে এখানে প্লাস, তাহলে ইলেকট্রন এখানে যাবে, তখন তো প্লাসটা আবার যে এখানে চলে আসে, ইলেকট্রন এই পাশে চলে আসবে, তখন আবার এই বন্ধনটা এখানে আসবে, তখন প্লাসটা আবার এখানে আসবে, মানে ও ঘুরতেই থাকবে। সো এগুলো সব কাল্পনিক কাঠামো, এটাও কাল্পনিক, এটাও কাল্পনিক, এটাও কাল্পনিক। অরিজিনালটা হচ্ছে এইটা। আর এখানে ডেল্টা প্লাস কেন দিচ্ছি? কারণ ওই প্লাসগুলো তো আসলে এই কোণাও থাকে, এই কোণাও থাকে, এই কোণাও থাকে। সো প্লাসটা একটু ভাগ হয়ে যায়। সবাই কি বুঝতে পারছে কিভাবে সাইক্লোপ্রোপিনিয়াম অ্যারোমেটিক যৌগ হয়? ওকে, আমরা আরো একটা কতগুলো যৌগ চেক করব। যদি এইটা হয়, আমরা দেখব এটা অ্যারোমেটিক কিনা। প্লাসের sp2 বুঝি নাই। আচ্ছা ঠিক আছে। সংকরায়ন বের করার নিয়মটা হচ্ছে, আগে একটু দেখি, লাইফটাকে সিম্পল ভাবে চিন্তা করি। হাইড্রোজেন থাকলে sp3 ছিল, এখন একটা চলে গেছে। তো একটা চলে গেছে মানে একটা কমে যাবে। তাহলে আগে যদি sp3 ছিল, এখন কি হবে? sp2 হবে। এইটুকু তো বুঝতে পারছি। আগে 3 ছিল, sp3, তো একটা যদি চলে যায় তাহলে sp2 হবে, শেষ। তাই না? আর তো কোনো কথা নাই। আর যদি হচ্ছে ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার যদি কেউ শিখে এসে থাকি, তাহলে হচ্ছে এটা বোধহয় জানি যে সংকরায়ন সংখ্যা, যদি আমি এটাও শিখাইছি শুরুতে, সংকরায়ন কিসে হয়? সিগমা বন্ডে হয় না? সো সংকরায়ন সমান হচ্ছে সিগমা বন্ড আর লোন পেয়ার, এই দুটো যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে সংকরায়ন সংখ্যা। সো সিগমা বন্ড এবং লোন পেয়ার এই দুটো যোগ করলে সংকরায়ন সংখ্যা। বাট এখানে খুব সহজেই বোঝা যায়, হাইড্রোজেন ছিল sp3, হাইড্রোজেন নাই, sp2, শেষ। এটা হচ্ছে অরিজিনাল নিয়ম। সিগমা বন্ডের সাথে লোন পেয়ার যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা সংখ্যাটাকে কি বলা হয়? সংকরায়ন সংখ্যা। একটু মুখস্থ রাখি সবাই। এই যৌগটা আমরা চেক করবো এটা অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না। আচ্ছা, এটা যদি চেক করি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না, প্রথমত এই কার্বনটা এমনিতে ছিল হচ্ছে sp3 সংকরায়ন, কিন্তু এখন সেটা কি সংকরিত হয়ে যাবে? এখন সেটা কিন্তু sp2 সংকরায়ন হয়ে গেছে, তাই না? সো এটা কিন্তু এখন sp2 সংকরিত যৌগ। এখন অনেকে না এইটুকু দেখে আবেগ আপ্লুত হয়ে যাবে, ভাইয়া sp2 সংকরায়ন হয়েছে তার মানে হচ্ছে এর মানে অ্যারোমেটিক হবে। না রে ভাই, এখানে পাই ইলেকট্রন কয়টা? এখানে পাই ইলেকট্রন কিন্তু 4টা। 4টা কি হাকেল নাম্বারের সাথে মিলে? হাকেল নাম্বারের সাথে মিলে না। তাহলে এটা কি হবে না? সঞ্চরণশীল হবে না। সঞ্চরণশীল যেহেতু না হবে, তার মানে এটা কি হবে? এটা হবে অ্যালিফ্যাটিক। ওকে, গেল এটা অ্যালিফ্যাটিক যৌগ। এরপরের এক্সাম্পল, এইখানে হচ্ছে মাইনাস। মাইনাস মানে কি ঘটনা ঘটলো? মাইনাস মানে হচ্ছে ইলেকট্রন হাইড্রোজেন দিয়ে চলে গেছে। মানে হাইড্রোজেন যে বের হয়েছে, ওইখানেও হাইড্রোজেন বের হয়েছিল, বাট ওইখানে হাইড্রোজেন বের হয়েছিল হচ্ছে H- হিসাবে, হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে চলে গেছিল। আর এখানে হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে চলে গেছে। সো এটাকে যদি আমি হচ্ছে এভাবে চিন্তা করি, ওই যৌগটাকে, মানে এরকম কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, আর এখানে তো একটা হাইড্রোজেন আছে, আর এখানে দুইটা ইলেকট্রন আছে আর কি। ওকে, এই হচ্ছে ঘটনাটা ঘটলো আর কি। আর বাকি সব জায়গায় তো হাইড্রোজেন আছে, মানে এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও আছে, এখানেও হচ্ছে আছে, এরকম সব কিছুই আছে।
সো হাইড্রোজেন যেহেতু ইলেকট্রন দিয়ে চলে গেছে, তার মানে কি সংকরায়নের কোনো পরিবর্তন হবে? সংকরায়নের কিন্তু কোনো পরিবর্তন হবে না, বুঝি তো? কারণ এমন তো না যে এখানে ইলেকট্রন চলে গেছে। সো ইলেকট্রন যেহেতু হচ্ছে দিয়ে চলে গেছে, তার মানে সংকরায়নের কোনো পরিবর্তন হয়নি। সংকরায়ন আগে যা ছিল, সংকরায়ন এখনো তাই আছে। কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটে। মজার ঘটনা হচ্ছে এই ইলেকট্রন দুইটা না এখানে থাকে না। ইলেকট্রন দুইটা ভেতরে অংশ নেয়, একদম ভেতরে ঘূর্ণনে অংশ নেয়। এবার অনেকের কোমলমতি মনে প্রশ্ন আসতে পারে, কেন ভাই ইলেকট্রন দুইটা ভেতরে কেন অংশ নিবে, মানে কি দরকার আছে? এখানে তো লোন পেয়ার আছে। হ্যাঁ, লোন পেয়ার আছে। সো আমরা যদি হচ্ছে মানে এই দুটো ইলেকট্রনকে লোন পেয়ার হিসেবে চিন্তা করি, তাহলে কার্বনের সংকরায়ন কি দাঁড়ায়? সিগমা হচ্ছে একটা, দুইটা, তিনটা, আর লোন পেয়ার একটা, যোগ করলে 4, 4 মানে sp3 মাইনাস হলো, তাতে কি ইলেকট্রন অ্যাড হবে না একটা? হ্যাঁ, অ্যাড তো হবে। মানে কার্বনের নিজের ইলেকট্রন আর হাইড্রোজেনের ইলেকট্রন, মোট দুইটা ইলেকট্রন এখানে আছে। সো এই ইলেকট্রন দুইটা বাইরে থাকে না, ভেতরে চলে আসে। ভেতরে কেন আসে? কোনো স্বার্থ ছাড়া তো আসবে না। আচ্ছা, ভেতরে আসলে পাই ইলেকট্রন কয়টা হয় বলো তো ভাই? কয়টা হয়ে গেল পাই ইলেকট্রন? 6টা হয়ে গেল না? 4টা অলরেডি রেডিমেড আগে ছিল, আর বাকি দুইটা ওইখান থেকে আসে। এখানে তো দুইটা ইলেকট্রন, মানে নর্মাল হচ্ছে একটা ইলেকট্রন কার্বনে ছিল আর হাইড্রোজেনের একটা, মোট দুইটা। তাহলে ভেতরে 6 হয়ে গেল। ভেতরে 6 হইলে তার দুই দিকে লাভ হচ্ছে। কি লাভ হচ্ছে? একটা হচ্ছে এই কার্বনে, মানে এই ইলেকট্রন যদি ভেতরে চলে আসে, এই কার্বনে sp2 সংকরায়ন থাকছে, মানে পাই ইলেকট্রনও 6টা হয়ে যাচ্ছে, মানে সে রেজোন্যান্স করতে পারছে। আর রেজোন্যান্স করলে সে কি হচ্ছে? স্টেবল হচ্ছে। তো যেহেতু সে স্টেবল হয়, তার মানে সে কি হবে? স্টেবলই হচ্ছে। আর স্টেবল যদি হয় তাহলে হচ্ছে পৃথিবীর সবকিছু তো স্টেবলই হইতে চায়। তাহলে আমি বলতে পারি এটা কি যৌগ? এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। ভাই কার্বন মাইনাস তাহলে sp3? হ্যাঁ, কার্বন মাইনাস হলে sp3, বাট মাইনাস তো কার্বনের কাছে থাকে না, এই জন্য সেটা sp3 ছিল বাট sp2 হয়ে যায় আর কি। সংকরায়ন মানে সোজা কথা এটা সিগমা বন্ধন আর লোন পেয়ার। এখন এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, আর লোন পেয়ার এটা লোন পেয়ারের মতো চিন্তা করা যায়। তাহলে 4 ছিল, একটা ভিতরে চলে আসছে, এখন 3 হয়ে গেছে। তাহলে এই যৌগটা অ্যারোমেটিক কিভাবে হইলো? এই যৌগটা অ্যারোমেটিক হইলো হচ্ছে এরকম যে এই কার্বনের সাথে, এই যে এখানে যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা চলে গেছে। কেন চলে গেছে? H প্লাস হিসেবে চলে গেছে। ওকে, ভালো কথা। সো H প্লাস হিসেবে যদি চলে যায়, এখন কার্বনের সংকরণ sp3 হওয়ার কথা ছিল, কারণ হাইড্রোজেন যে গেছে ইলেকট্রন নিয়ে তো যায়নি, ইলেকট্রন দিয়ে গেছে। সো sp3 সংকরণ, বাট ওই দুটো ইলেকট্রনটা এই কার্বনের সঙ্গে না থেকে ভেতরে ডিলোকালাইজেশনে অংশ নেয়। কারণ অংশ নিলে হচ্ছে আসলে কি, নেচারে তো এমন তো না যে আমি ব্যাখ্যা দেওয়ার পরেও হইছে। নেচারে এভাবেই থাকে, নেচার ইলেকট্রনগুলো সবসময় ঘুরতেই থাকে। সো আমরা জাস্ট আমাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছি যে কেন কিভাবে হয়। সো এই দুটো চলে গেলে sp2 সংকরায়ন হয়, আবার ভেতরে পাই ইলেকট্রন 6টা মিলে, তার মানে সেটা কি হয়? সেটা অ্যারোমেটিক হয়। এই হচ্ছে আমাদের কাহিনী। তারপরে যদি আমরা আরেকটা যৌগ চেষ্টা করি, এই যৌগটাকে আমরা চেক করব। এই যৌগটাতে প্রতিটা কার্বনে কি আছে? এই যৌগে প্রতিটা কার্বনে sp2 সংকরায়ন আছে, কিন্তু সমস্যা হচ্ছে ভাই এখানে পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন কিন্তু 8টা। 8টা কি কখনোই হাকেল নাম্বার? 8টা কখনোই হাকেল নাম্বার না, তার মানে এটা অ্যারোমেটিক হবে না। এটা হবে কি যৌগ? এটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ। অ্যালিফ্যাটিক যৌগ। ওকে, তাহলে আমি সংক্ষেপে একটু রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে এটা: বেনজিন অ্যারোমেটিক ইজি পিজি, ন্যাফথলিন অ্যারোমেটিক ইজি পিজি, সাইক্লোবিউট 1,3 ডাইন অ্যারোমেটিক না, কারণ ওই যে 8 মিলে না, 2, 6, 10 মিলে না। এটা অ্যারোমেটিক না কারণ ওখানে sp3 সংকরায়ন। তারপরে হচ্ছে সাইক্লোপ্রোপিন অ্যারোমেটিক না, কারণ sp3 সংকরায়ন। সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন আবার অ্যারোমেটিক। তারপরে হচ্ছে এটা অ্যারোমেটিক না কারণ sp2 সংকরায়ন, কিন্তু মিলে না, 4 মিলে না। এটা আবার অ্যারোমেটিক। আর এরপরে দেখলাম হচ্ছে আমরা, এটা এখানে চলে আসলো, ওই যৌগটা অ্যারোমেটিক না। এরপরে আমরা কয়েকটা হেটেরোসাইক্লিক যৌগ দেখব।
এই যৌগগুলোর নামগুলো একটু সবাই শিখে নিস ভাই, নামগুলো অনেক ইম্পর্টেন্ট, আর এদের নাম কোনো নিয়ম অনুযায়ী হয় না আর কি। এটা একটা, এটার নাম হচ্ছে পাইরিডিন, আমাদের বইতে পিরিডিন লিখে, PIRIDINE। তারপরে হচ্ছে এটা একটা, এটার নাম হচ্ছে পাইরল, PYRROLE। এটার নাম হচ্ছে ফুরান, আমাদের বইতে ফিউরান লিখে। তারপরে হচ্ছে একটা, এই যৌগের নাম হচ্ছে থায়োফেন। সো পাইরিডিন, তারপরে হচ্ছে পাইরল, ফুরান, থায়োফেন, সবাই ঝটপট একটু লিখে নেই। ওকে, এখন আমরা একটু চেক করব সবার মনে আছে কিনা যে সংকরায়ন মানে কি। সংকরায়ন মানে হচ্ছে এইটা, সিগমা বন্ড প্লাস এলপি, তাই না? এলপি মানে লোন পেয়ার, এই দুটোর যোগফল হচ্ছে সংকরায়ন। আমি যদি সেই সংকরায়ন বের করতে চাই, দেখতো ভাই নাইট্রোজেনে এখানে কোন সংকরায়ন আছে? নাইট্রোজেনের সিগমা কয়টা? এই যে এটা একটা সিগমা, এটা একটা সিগমা, তাই না? দুইটা সিগমা। ওটা কিন্তু সিগমা না, সিগমা পাইনি অনেকক্ষণ ধরে গেছে সি ক্লাসের মানে অর্গানিক শুরুর দিকে। তাহলে নাইট্রোজেনে sp2 সংকরায়ন, কারণ সিগমা সিগমা লোন পেয়ার একটা, তিনটা মানে sp2 সংকরায়ন। সো sp2 আছে এবং পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন আসলে 6টা। 6টা মানে এটা কি যৌগ? এটা অ্যারোমেটিক যৌগ। তাহলে পাইরিডিন একটা অ্যারোমেটিক যৌগ। এবং এত দুর্গন্ধ এই যৌগটার, ভাই এটা অ্যারোমেটিক যৌগ নামের কলঙ্ক। এবং এটা কি হোমোসাইক্লিক না হেটেরোসাইক্লিক? এটা অবশ্যই কি হেটেরোসাইক্লিক না, নাইট্রোজেন আছে চাই না। আচ্ছা পাইরলের বলতে ভাই এই নাইট্রোজেনের নাইট্রোজেনটা কোন সংকরায়ন আছে তার? 1 সিগমা 2 সিগমা 3 সিগমা লোন পেয়ার একটা যোগ করলে তো 4 হয়, তাই না? 4 হয় না? সিগমা 3টা লোন পেয়ার একটা যোগ করলে তো 4 হবে। যদি 4 হয় তাইলে সেটা কি সংকরায়ন হওয়ার কথা? সেটা তো sp3 সংকরায়ন হওয়ার কথা, তাই না? এই বুঝি এটা? 4 হইলে নাইট্রোজেনটা sp2 সংকরিত হওয়ার কথা, কার্বনগুলো আবার sp2। কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটে কি জানিস? এই লোন পেয়ারটা না এখানে না থেকে ঘূর্ণনে অংশ নেয়। এবার অনেকের কোমলমতি মনে প্রশ্ন আসতে পারে কি দরকার ছিল লোন পেয়ার ঘূর্ণনে? আচ্ছা আমাকে এটা বলতো ভাই, লোন পেয়ার যদি ঘূর্ণনে অংশ নেয় কোনো স্বার্থ রক্ষা হয়? ওই নাইট্রোজেনের কি কোনো স্বার্থ রক্ষা হয় বা যৌগের কোনো স্বার্থ রক্ষা হয়? স্বার্থ রক্ষা বলতে বোঝায় স্টেবিলিটি। আমরা জানি দুনিয়াতে যত ঘটনা ঘটে সব ঘটনা ঘটে হচ্ছে স্টেবিলিটি অর্জনের জন্য। সো এই দুইটা যদি ভেতরে যায় তাহলে ভেতরে পাই ইলেকট্রন কয়টা হয়ে যায়? পাই ইলেকট্রন হয়ে যায় 6টা। সংকরায়ন হয় sp2 মানে রেজোনেন্স করতে পারে, আর সে রেজোনেন্স করতে পারলে সে অ্যারোমেটিক হয়, বুঝছিস? এখন এমন না যে আমরা ওকে ব্যাখ্যা দিছি ভাই তুমি ওখানে গেলে তখন তুমি অ্যারোমেটিক হবা তাহলে তুমি যাও, ব্যাপারটা তো তা না। ও তো ওইভাবে থাকে নেচার, আমরা জাস্ট এক্সপ্লেন করছি। সায়েন্সের কাজই তো নেচারকে এক্সপ্লেন করা। ফুরান অর ফিউরান হোয়াটএভার তুই যে নামে ডাকিস, এইখানে অক্সিজেনের 2 জোড়া লোন পেয়ার আছে, তাই না? 2 জোড়া লোন পেয়ার আছে। এখন এই 2 জোড়া লোন পেয়ারের মধ্যে নরমালি সিগমা একটা সিগমা 2টা লোন পেয়ার 2টা যোগ করলে 4 হয়, 4 মানে sp3। কিন্তু এখানে এক জোড়া যায় ভেতরে ঘূর্ণনে, তার মানে sp2 সংকরায়ন থাকে। এক জোড়া যদি চলে যায় সিগমা একটা সিগমা 2টা লোন পেয়ার একটা। এবার অনেকে কোমলমতি মনে প্রশ্ন করে ভাই কেন এক জোড়া গেল, কেন 2 জোড়াই গেল না? কারণ ভাই আমার 6টা পূরণের জন্য এক জোড়া দরকার, এই জন্য এক জোড়া গেছে। আলটিমেটলি কি হয়, এখানে পাই ইলেকট্রন থাকে 6টা, আর এটাও কি হবে? এটাও অ্যারোমেটিক যৌগ হবে। একইভাবে আসলে এটাও কি যৌগ? পাই ইলেকট্রন হচ্ছে 6টা, এটাও আমাদের অ্যারোমেটিক যৌগ। এই কাঁচা বাচ্চারা বুঝতে পারছি কি সবাই?
এর বাইরে আমাদের এই লেভেলে কোনো অ্যারোমেটিক যৌগ নিয়ে হাকেল নিয়ম নিয়ে এর বাইরে কোনো প্রশ্ন নাই। লোন পেয়ারগুলো সঞ্চারণশীল বলে পাই ইলেকট্রন বলা যাচ্ছে, হ্যাঁ। এটা টিপিক্যাল না, বাট সঞ্চারণশীলের মতো আর কি। ওকে, আমরা একটা ব্রেক নেই। সবাই হচ্ছে 11:18 জয়েন করিস।